আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। অল্প সময়ের বৃষ্টিতেই জলাবদ্ধতায় অচল চট্টগ্রাম নগরী। ফেনীতে 1 ঘন্টায় রেকর্ড বৃষ্টিপাত, শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা। গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকির বাস্তব ভিত্তি নেই বলে জানিয়েছে র্যাব। মিয়ানমারে সিমেন্ট পাচারের নেতৃত্বে রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। সংসদে ফজলুর রহমানের বক্তব্যে উত্তপ্ত পরিস্থিতি। ফজলুর রহমানের মন্তব্যে জামায়াত আমিরের তীব্র প্রতিবাদ। ভারতের পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফা ভোট, বাংলাদেশ সীমান্তে ব্যাপক কড়াকড়ি। আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও বেড়েছে, সম্ভাব্য দ্বিতীয় দফা সংলাপ ও শান্তি চুক্তির প্রভাব। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে পিএসজি বায়ার্নের হাই ভোল্টেজ লড়াই, ব্যাটিং ব্যর্থতায় লঙ্কানদের কাছে পরাজিত টাইগ্রেসরা। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। চট্টগ্রাম নগরীতে দুপুরের বৃষ্টিতে সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। বেলা 2:30টার দিকে প্রবর্তক ও মুরাদপুর এলাকার সড়কগুলোতে গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। কোমর থেকে বুকসমান পানি জমে সড়ক অচল হয়ে পড়ে। একই সময়ে রহমতগঞ্জ, কাতালগঞ্জ, রাহাত্তারপুল ও আগ্রাবাদ এলাকার সড়ক হাঁটু সমান পানিতে তলিয়ে যায়। ফলে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে পড়ে এবং নগরবাসী চরম ভোগান্তিতে পড়েন। স্থানীয় বাসিন্দারা জানান, অল্প সময়ের বৃষ্টিতেই পানি জমে দ্রুত পরিস্থিতি খারাপ হয়ে যায়। পানি নামতে দেরি হওয়ায় ভোগান্তি আরও বাড়ছে। প্রবর্তক মোড়, মুরাদপুর, কাতালগঞ্জ, রহমতগঞ্জ, চকবাজার, আগ্রাবাদ ও রাহাত্তারপুল এসব গুরুত্বপূর্ণ সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় বহু এলাকায় ড্রেন উপচে পানি সড়ক ও বাসাবাড়িতে ঢুকে পড়েছে। নিচু এলাকাগুলোতে পানি বুক সমান হওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মাঝপথে বিকল হয়ে পড়ে বহু গাড়ি। অন্যদিকে ফেনীতে গত 24 ঘণ্টায় সর্বোচ্চ 126 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর পুরোটা নেমেছে মঙ্গলবার বেলা 11টা থেকে দুপুর 12টার মধ্যে, মাত্র 1 ঘণ্টায়। চলতি বছরে জেলায় এটি সর্বোচ্চ বৃষ্টিপাত, যা শহরের বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি করেছে। সরেজমিনে দেখা গেছে, টানা বর্ষণে ফেনী শহরের ডাক্তারপাড়া, শহীদুল্লাহ কায়সার সড়ক, পুরাতন রেজিস্ট্রি অফিস, শাহীন একাডেমি এলাকা, পাঠানবাড়ি, নাজির রোড, মিজান রোড, সদর হাসপাতাল মোড় ও পেট্রোবাংলা এলাকার সড়কগুলো পানিতে তলিয়ে গেছে। নিচু সড়কগুলোতে হাঁটু সমান পানি জমে যান চলাচল ব্যাহত হয়েছে। ফলে সাধারণ মানুষকে পড়তে হয়েছে চরম দুর্ভোগে। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য হামলার হুমকি নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনা চললেও এর কোনো বাস্তব ভিত্তি নেই বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। সংস্থাটি জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক থাকলেও যে কোনো ঝুঁকি বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। র্যাব 2 এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খালিদুল হক হাওলাদার বলেন, বর্তমানে তারা কোনো নির্দিষ্ট হুমকি চিহ্নিত করেননি। মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। র্যাব 2 এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খালিদুল হক হাওলাদার বলেন, বর্তমানে তারা কোনো নির্দিষ্ট হুমকি চিহ্নিত করেননি। মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জনস্বার্থ সংশ্লিষ্ট যে ভবন বা স্থাপনাগুলো আছে, সবগুলো নিরাপত্তা প্রদানে আমরা আমাদের টহল, গোয়েন্দা টিম, গোয়েন্দা নজরদারি আমরা নিয়োজিত করেছি। আশা করি এরকম কোনো আশঙ্কা বা থ্রেট এই মুহূর্তে আমরা দেখছি না, পারছি না। যদি যেটা ছিল, এটা আমরা প্রত্যাশা করছি যে অপরাধীরা এই ধরনের সাহস অন্তত করবে না। অন্যদিকে মিয়ানমারে সিমেন্ট পাচার সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছিলেন কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের এক বাসিন্দা। এমন তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তার মোবাইল ফোনে কোটি টাকার অবৈধ লেনদেনের প্রমাণও মিলেছে। কোস্ট গার্ড ও র্যাবের যৌথ অভিযানে চক্রের মূল হোতাসহ মোট 14 জনকে আটক করা হয়েছে। কোস্ট গার্ড সূত্র জানায়, সোমবার ভোর 4টার দিকে বিসিজি স্টেশন সেন্ট মার্টিন একটি বিশেষ অভিযান পরিচালনা করে। সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেয়া 900 বস্তা সিমেন্ট জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় 5,50,000 টাকা। একই সঙ্গে পাচার কাজে ব্যবহৃত বোট সহ 13 জনকে আটক করা হয়। জাতীয় সংসদ অধিবেশনে সরকারি দলের কিশোরগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ফজলুর রহমানের বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিরোধী দলের সদস্যদের বিরুদ্ধে কঠোর সমালোচনা ও ব্যক্তিগত আক্রমণের অভিযোগ তুলে তিনি বক্তব্য দিতে শুরু করলে দফায় দফায় হট্টগোল দেখা দেয় সংসদ কক্ষে। তারা কি ধরনের আচরণ করছে
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্পিকারকে একাধিকবার হস্তক্ষেপ করতে হয় এবং তিনি সংসদীয় শৃঙ্খলা বজায় রাখতে কড়া হুঁশিয়ারিও দেন। মঙ্গলবার রাষ্ট্রপতির ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে বক্তব্য দেওয়ার সময় এই পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। অর্ডার অর্ডার, আপনারা শৃঙ্খলা রক্ষা করুন। বসুন বসুন। প্রত্যেক সদস্যের ফজলুর রহমান একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। মাননীয় সদস্য ফজলুর রহমান ওয়েট করেন। আচ্ছা, আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, বিরোধী দলের নেতা বলেছেন উনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক এবং উনি শহীদ পরিবারের লোক এবং উনি জামাত ইসলাম করেন। এটা ডাবল অপরাধ। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। আর শহীদ পরিবারের লোক, শহীদ মাননীয় সদস্যবৃন্দ ওনাকে বলতে দেন। মাননীয় সদস্যবৃন্দ অর্ডার অর্ডার, আপনারা শৃঙ্খলা রক্ষা করুন। মাননীয় সদস্যবৃন্দ সংসদে শৃঙ্খলা রক্ষা করুন। মাননীয় সদস্য ফজলুর রহমান, আপনি শেষ করুন, বক্তব্য শেষ করুন। আমি আবারও বলে অন্যদিকে জাতীয় সংসদ অধিবেশনে নিজের পারিবারিক পরিচয় ও রাজনৈতিক আদর্শ নিয়ে কিশোরগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমানের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ড শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন ফজলুর রহমান ব্যক্তিগত আক্রমণ করেছেন এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য হিসেবে তার পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন। এ কারণে তিনি সংসদের কার্যবিবরণী থেকে সংশ্লিষ্ট অংশটি এক্সপাঞ্জ করার দাবি জানান। মঙ্গলবার জাতীয় সংসদে ফজলুর রহমানের বক্তব্যের পর দাঁড়িয়ে প্রতিক্রিয়া জানান জামায়াত আমির। তিনি বলেন, শ্রদ্ধা রেখেই বলতে চাই, মাননীয় সংসদ সদস্য বয়সে আমার বড়। তিনি মুক্তিযুদ্ধে তার অবদান বলেছেন, সেটা তার অধিকার, কিন্তু নিজের অবদান বলতে গিয়ে আরেকজনের অবদানের উপর হাতুড়ি পেটানোর অধিকার কাউকে দেয়া হয়নি। আমার আইডেন্টিটি নিয়ে প্রশ্ন করা হয়েছে, এটা গুরুতর অপরাধ করেছেন উনি। ২ নম্বর, উনি বলেছেন কোন মুক্তিযোদ্ধা কিংবা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামাত ইসলামী করতে পারে না। তাহলে উনাকে জিজ্ঞেস করে করা লাগবে? মুক্তিযুদ্ধে তার অবদান সবকিছুই বলেছেন, কিন্তু নিজের অবদান বলতে গিয়ে আরেকজনের অবদানের উপরে হাতুড়ি পেটানোর অধিকার কাউকে দেওয়া হয়। তিনি পার্সোনালি আমাকে হার্ট করেছেন। তিনি বলেছেন যে আমি বলে থাকি আমি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য। তাহলে ইনি এটাকে চ্যালেঞ্জ করছেন। ২ নম্বর, উনি বলেছেন কোন মুক্তিযোদ্ধা কিংবা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামাত ইসলামী করতে পারে না। তাহলে উনাকে জিজ্ঞেস করে করা লাগবে? ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে কাল। এ পরিস্থিতিতে বাংলাদেশ সীমান্ত জুড়ে কড়াকড়ি আরোপ করেছে ভারতীয় প্রশাসন। এর আগে প্রথম দফার ভোটে প্রায় ৯২% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছিলেন। রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে সরিয়ে সরকার গঠনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি। গত ২৬ এপ্রিল থেকে শুরু হওয়া এই কড়াকড়ি ভোট গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত বহাল থাকবে। চলাচল সীমিতের এই নির্দেশনা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় স্থলবন্দর পেট্রোপোলেও প্রযোজ্য হবে। পিটিআইকে দেয়া এক বিবৃতিতে উত্তর ২৪ পরগনার বিভাগীয় ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, ২৬ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে ভোট শেষ হওয়া পর্যন্ত বাংলাদেশ ভারত সীমান্ত এলাকায় মানুষ ও যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গত ২৩ এপ্রিল প্রথম দফার ভোট অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দফার ভোট গ্রহণ হবে কাল বুধবার, যেখানে পশ্চিমবঙ্গের ৭টি বিভাগের ১৪২টি আসনে ৩,২১,০০,০০০ ভোটার তাদের ভোট দেবেন। নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে ভারতীয় কেন্দ্রীয় বাহিনীর ২,৪০০ কোম্পানি। পিটিআই জানিয়েছে, উত্তর ২৪ পরগনা থেকে বাংলাদেশ সীমান্তমুখী সড়কগুলোতে বিশেষ কড়াকড়ি আরোপ করা হয়েছে। সাধারণ মানুষের চলাচল সীমিত করা হয়েছে এবং যানবাহন নিয়ন্ত্রণে রাখা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফা সংলাপ ও শান্তি চুক্তির ইঙ্গিতকে কেন্দ্র করে আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবারের তুলনায় মঙ্গলবার বিশ্ববাজারে তেলের দাম প্রায় ৩% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড তেল বিক্রি হয়েছে $111.22, যা আগের দিনের তুলনায় $2.99 বা 2.76% বেশি। অপরিশোধিত তেলের আরেক গুরুত্বপূর্ণ বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI এর দামও বেড়েছে। প্রতি ব্যারেল WTI বিক্রি হয়েছে $98.91, যা সোমবারের তুলনায় $2.54 বা 2.64% বেশি। তেলের দাম $110 ছাড়িয়ে যাওয়াকে বাজারের জন্য বিপদ সংকেত হিসেবে দেখছেন জ্বালানি বাজার বিশ্লেষকরা। রাইস্ট্যাড এনার্জির বিশ্লেষক হোর্হে লিওন বলেন, ব্যারেল প্রতি $110 বেশি দাম এমন একটি বাজারের প্রতিফলন যেখানে ভূরাজনৈতিক ঝুঁকি বারবার মূল্য নির্ধারণে প্রভাব ফেলছে। তার মতে এটি বাজারের জন্য ইতিবাচক সংকেত নয়। তিনি আরও বলেন, শান্তি আলোচনা থমকে থাকা এবং হরমুজ প্রণালী পুনরায় খোলার বিষয়ে অনিশ্চয়তা থাকায় ব্যবসায়ীরা বৈশ্বিক সরবরাহে দীর্ঘস্থায়ী বিঘ্নের সম্ভাবনা বিবেচনায় নিচ্ছেন। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে আজ রাতে মুখোমুখি হচ্ছে ইউরোপের বর্তমান সময়ের দুই সেরা দল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই PSG এবং বায়ার্ন মিউনিখ। প্যারিসের পার্ক দেস প্রিন্সেসে বাংলাদেশ সময় রাত 1টায় শুরু হবে প্রথম লেগের এই বহুল প্রতীক্ষিত ম্যাচ। দুই দলের সাম্প্রতিক ফর্ম, স্কোয়াডের শক্তি এবং পরিসংখ্যান সব মিলিয়ে ম্যাচটি নিয়ে উত্তেজনা তুঙ্গে। চলতি মৌসুমে বায়ার্ন মিউনিখ দুর্দান্ত ছন্দে আছে। শেষ ৪৯ ম্যাচে তাদের পয়েন্ট গড়ে 2.71, যেখানে PSGর 2.27। বায়ার্নের সবচেয়ে বড় শক্তি তাদের আক্রমণ ভাগ। হ্যারি কেন একাই করেছেন 53 গোল, আর তার সঙ্গে মাইকেল ওলিসে ও লুইস দিয়াজ মিলে দলকে নিয়ে গেছেন 167 গোলের অবিশ্বাস্য উচ্চতায়। অন্যদিকে PSGর ভরসা ওসমান দেমবেলে ও কাভারাৎসখেলিয়া দুজনের গোল সংখ্যা 16 করে। অন্যদিকে বড় লক্ষ্য তারাই দুর্দান্ত শুরু পেয়েও শেষ পর্যন্ত পথ হারিয়েছে বাংলাদেশ নারী দল। ওপেনারদের ইতিবাচক সূচনার পর মিডল অর্ডারের ব্যর্থতায় ম্যাচ থেকে ছিটকে যায় দল। লোয়ার মিডল অর্ডারে স্বর্ণা আক্তারের একার লড়াই কেবলই হারের ব্যবধান কমিয়েছে। শেষ পর্যন্ত 25 রানের জয়ে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল শ্রীলঙ্কা। সিলেটে টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 4 উইকেটে 161 রান তোলে শ্রীলঙ্কা নারী দল। জবাবে 20 ওভারে 7 উইকেট হারিয়ে 136 রানে থামে বাংলাদেশের ইনিংস। 162 রানের লক্ষ্য তারাই শুরুটা ছিল আশাব্যঞ্জক। বিশেষ করে দিলারা আক্তারের ঝোড়ো ব্যাটিংয়ে 39 রানের উদ্বোধনী জুটি গড়ে ফেলে বাংলাদেশ। কিন্তু জুরাইয়া ফেরদৌস 12 বলে 16 রান করে আউট হওয়ার পরে শুরু হয় ধস। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com-এ। সেই সাথে ভিডিও নিউজ পেতে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।